দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি প্লাবন রহমান। শোকাবহ 15ই আগস্ট পার হলো। আসলে বাঙালির ইতিহাসে আসলে এক কলঙ্কজনক অধ্যায়ের আরেকটি বছর পার হলো। জাতীয় শোক দিবস পার হলো। নানা আয়োজনে এই দিবসটি আসলে পালিত হয়েছে। আমরা এই বিষয় নিয়ে মূলত আলাপ আলোচনা করতে চাই। একই সঙ্গে দিনভর ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আমরা আলোচনায় আনতে চাই। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর গোলাম রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার। আছেন হারুনা রশিদ, নির্বাহী সম্পাদক, বাংলা ট্রিবিউন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন 15ই আগস্ট, শোকাবহ 15ই আগস্ট পার হলো। 45 বছর হত্যাকাণ্ডের পরে, এবং সব যারা খুনি তাদের আসলে বিচার কার্যক্রম চলছে। সবাই এখনও পর্যন্ত আসলে শাস্তির আওতায় আসেনি, বাস্তবায়ন করা যায়নি। এখন পর্যন্ত 5 জন খুনি বিদেশে পলাতক। সব মিলিয়ে একটু আপনার মানে আশাবাদ জানতে চাই। ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে জোর তৎপরতা চলছে। প্রতিবারই আমরা এটা, প্রত্যেকবারই যখন 15ই আগস্ট আসে তখনই এই বিষয়গুলো উঠে আসে এবং দাবিও জোরালো হয়। আপনার কাছ থেকে একটু আশাবাদ জানতে চাই। ধন্যবাদ। প্রথমেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এই যে জাতীয় শোক দিবস আমরা পালন করছি, ওই দিন যারা শহীদ হয়েছিলেন 15ই আগস্ট, জাতির জনক সহ অন্য যারা, সবাই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। হ্যাঁ, এটা প্রত্যেক বছরই যখন আমাদের জাতীয় শোক দিবস পালন করি তখন এই আলোচনাটা আসছে, এবং সেখানে কিছু যে কূটনৈতিক তৎপরতা সহ অন্যান্য তৎপরতার কথা শোনা যায়। বঙ্গবন্ধুর যারা খুনি এবং বিচারের রায়ে যাদের দণ্ডপ্রাপ্ত, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদেরকে ফিরিয়ে আনা হবে। তো এর মধ্যে শুধু একমাত্র ক্যাপ্টেন, যেটা কয়েকদিন আগে ধরে আনা হলো ইন্ডিয়া থেকে, এর বাইরে কিন্তু খুব বেশি অগ্রগতি হয়। বিশেষ করে আমেরিকা এবং কানাডায় অবস্থানকারীদের ক্ষেত্রে বিভিন্ন আইনি জটিলতার কথা বলে এটা আটকে রাখা হচ্ছে, এবং আমি জানি না সেই উদ্যোগের সে পর্যন্ত কি সফলতা আসবে। তবু চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। তার চেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি যারা খুনি, যাদের আদালতের রায়ে যাদের বিচার হয়ে গেল, তার বাইরেও কিন্তু এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল তারা আরো বেশি ভয়ঙ্কর। ওই লোকগুলো তো চিহ্নিত, জাতির জনকের হত্যাকারী হিসাবে তারা চিহ্নিত, এবং তাদেরকে শাস্তির মধ্যে দেওয়া হলো, অনেকের বিচার সাজা মুখ কার্যকর করা হয়েছে। কিন্তু এই কজন তো আসলে কিছুই না। এই কজন লোক হলো একদম হয়তো ফিল্ড এক্সিকিউশন লেভেলে ছিল, কিন্তু পেছনে যে শক্তি যারা ছিল তাদের এখন অনেকেরই নাম বেরিয়ে আসতেছে। তারা হয়তো অনেকে ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছেন, কিন্তু ইহলোক ত্যাগ করার কারণে কারো যে অপরাধ, সেটা অপরাধ কিন্তু মাফ হতে পারে। আমি জানি আমাদের ফেনাল কোড অ্যাক্ট অনুযায়ী কেউ যদি মরে যায় তাহলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু এইটা বিশেষ এক ধরনের অভিযোগ। এটা কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র না, অথবা রাষ্ট্র ক্ষমতা কেবলমাত্র দখল করা। কারণ 1960-এর দশকে, 70-এর দশকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা নিত্যনৈমিত্তিক একটা ঘটনা ছিল। ল্যাটিন আমেরিকাতে, আফ্রিকাতে, ইভেন আমাদের সাউথ এশিয়াতে বিভিন্ন দেশে সপ্তাহে 2বার সামরিক অভ্যুত্থান হতো ক্ষমতা বদল করার জন্য। কিন্তু 1975 সালের 15ই আগস্টের যে সামরিক অভ্যুত্থান, এটা কেবলমাত্র ক্ষমতা দখলের ছিল না, এটা ছিল রাষ্ট্রটাকে বদল করার একটা অভ্যুত্থান। অর্থাৎ 1975 সালের 15ই আগস্ট কিন্তু এটা আর বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান কায়েম করা। জি, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আমরা আসবো, আমরা একটু যেতে চাই অধ্যাপক ডক্টর গোলাম রহমান আপনার কাছে। আমি বলি, এটা বলে শেষ করি পয়েন্টটা। এখন এই যারা সাজাপ্রাপ্ত তাদেরকে ফেরত আনছে, আমি তো মনে করি যারা এর পেছনে মদতদাতা এবং সরাসরি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে তাদের যে মুখোশটা এটা উন্মোচন করা এবং তাদেরকে মরণোত্তর দোষী সাব্যস্ত করা, আমি মনে করি এর চেয়ে বেশি। জি, অনেক ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, যেটি বলছিলেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, যে ফেরত আনার চেয়ে মদতদাতা যারা পেছন থেকে ষড়যন্ত্র করেছেন, শুধুমাত্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিষয়টি নিয়ে একই সঙ্গে দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত
তাদের বিচারের আওতায় আনার কথা বলছিলেন। সেই বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে মনে হয়? প্রতিবারই আমরা দেখি যে 15ই আগস্ট আসলে বিষয়টি উচ্চারিত, এবারও তার ব্যতিক্রম, এবারও জোরেশোরে বিষয়টি আসলে উচ্চারিত হয়েছে, দাবি উঠেছে। সেই জায়গায় একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র, এবং এই সুদূর প্রসারী ষড়যন্ত্র এই জন্য বলি যে তারা শুধু বঙ্গবন্ধুকেই শুধু হত্যা করেনি, পরিবারের অনেককেই একসাথে হত্যা করেছে, এবং একই সাথে যারা এই হত্যাকারী তাদেরকে প্রমোট করা হয়েছে, এবং যারা নেপথ্যে ছিল কিংবা পাশাপাশি অর্গানাইজ করেছে, যারা ষড়যন্ত্রের বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদেরকে এতদিন সেইভাবে বোঝা যায়নি, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ধরনের ডকুমেন্টস পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের ক্লাসিফাইড ডকুমেন্টস আনক্লাসিফাইড হচ্ছে, এবং তাতে করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এটার সাথে যেভাবে সম্মিলিতভাবে কাজটি করেছে, এই এখন সব কিছু ওপেন হচ্ছে। সুতরাং এখন আমাদের কাছে বিষয়টা আরো বেশি পরিষ্কার। আগে থেকেই অনেকের হয়তো জানা ছিল, কিন্তু বিষয়টা ততখানি গুরুত্ব দিয়ে বলা যেত না, এই জন্যে যে এভিডেন্সের অভাব কিংবা এভিডেন্সকে ততখানি গ্রহণযোগ্য মনে হয় না ইত্যাদি। কিন্তু এখন যখন এই যে ক্লাসিফাইড ইনফরমেশন যখন ডিক্লাসিফাইড হয়ে যাচ্ছে, তখন সবার কাছে কিন্তু এই পত্রপত্রিকা কিন্তু এগুলো বের হচ্ছে, এবং তখন কিন্তু ওই চিহ্নিত শত্রুদের সাথে যারা ষড়যন্ত্রকারী, যারা মদত দিয়েছে, যারা প্রমোট করেছে, যারা বিদেশে মানে তাদেরকে নানা ধরনের প্রমোশনাল পোস্টিং দিয়েছে, সুতরাং এই বিষয়গুলি এখন পরিষ্কার হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে তো আমরা দেখেছি যে সংগঠিত এই খুনিরা কারো কারো ইনভলভমেন্টের কথাও বলেছে, এবং সেগুলো বের হচ্ছে। তো সুতরাং এই যে বিষয়টা, এবং এর পিছনে যে রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলের নামে যে আওয়ামী লীগের বিরোধিতা কিংবা মুক্তিযুদ্ধের যে দল যারা মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে, তাদের বিরুদ্ধে এক ধরনের বিষোদ্গার কিংবা সরকারের কোন ধরনের দুষ্ত্রুটি পেলেই যেন তারা হইচই শুরু করে দেয়। সুতরাং তাদের মতলব তো অন্য জায়গায়। সুতরাং তারা কিন্তু দেশের উন্নয়নের জন্য কথাগুলি যে বলে তা কিন্তু নয়, কিংবা তারা যে দেশমাতৃকার প্রেমে বলছে কথাটা তাও কিন্তু নয়। তারা শুধু ওই মুক্তিযুদ্ধ যে দল তাদের বিরোধিতা করতে হবে, দেশের প্রগতিশীল শক্তিকে বিরোধিতা করতে হবে, এবং সেই পাকিস্তানের দোষর কিংবা সাম্রাজ্যবাদী অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আপনি বলছিলেন যে যারা পেছনে মদত দিয়েছেন কিংবা সরাসরি ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিলেন, তাদেরকে কেন বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত জোরে সোরে? সেটাই আনার এখন অবস্থাটা তৈরি হচ্ছে, এবং এখন এদেরকে একেবারে সরাসরি সামনে আনা দরকার। তাদেরকে এখন প্রজেক্ট করা দরকার যে কি ধরনের ষড়যন্ত্র তারা, কত ভয়াবহ ষড়যন্ত্র তারা করেছে, কি হিনিয়াস অ্যাক্টিভিটিস এর সাথে তারা জড়িত ছিল। এটা কিন্তু জাতির কাছে তাদের এখন প্রকাশ করার, আমাদের এখন প্রকাশ করার সুযোগ আসছে, এখন এই সরকারের এগুলো প্রকাশ করার সুযোগ আসছে। সুতরাং এখানে শৈথিল্যের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, এবং এখানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে কোন ধরনের প্রতিষ্ঠান তৈরি করে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রহমান। আমরা যেতে চাই হারুন রশিদ আপনার কাছে। হারুন রশিদ, আমি একটু জানতে চাই, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যিনি বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদ, তিনি 164 যে জবানবন্দি দিয়েছিলেন, সেই জবানবন্দি ভিডিও ক্লিপ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, এবং সেখানে তিনি যারা মদত দিয়েছেন সরাসরি সংশ্লিষ্ট ছিলেন সেই বিষয় নিয়ে তিনি বলেছেন। কি করার দেখেন আসলে? কারণ দীর্ঘদিন ধরেই এই বিচার প্রক্রিয়া নিয়ে দাবি উঠেছে এক, এবং যে বিষয়টি জোরে সোরে প্রতিবারই উচ্চারিত হচ্ছে যে যারা পেছনে মদত দিয়েছেন তাদেরকে আসলে বিচারের আওতায় আনা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত, যাতে করে পরবর্তীতে এরকম ঘটনা আর না ঘটে। সেই জায়গায় কি করার দেখেন এখন আসলে? ধন্যবাদ আপনাকে। আমার দুজন শ্রদ্ধেয় শিক্ষক এখানে রয়েছেন, তারা বলেছেন, আমি একটু সেই জায়গা থেকে শুরু করতে চাই। আপনি বলছিলেন যে মাজেদের ভিডিও ক্লিপ গণমাধ্যমে চলে এসেছে। এটা আসলে মাজেদের যে ভিডিও ক্লিপ ধরেই আমাদের কথা বলতে হবে তা না। আমি একটু আগে এই মামলার যে তদন্ত কর্মকর্তা সাবেক এডিশনাল ডিআইজি আব্দুল কাহার আখান্দের সাথে কথা বলছিলাম। ওখানে কিন্তু ওইখানে যে আরো 160 রয়েছে,
আপনার তাদের যে ফারুক, জি তাদের কিন্তু 160 করে খুব স্পষ্ট করে আছে যে কোথায় ষড়যন্ত্র হয়েছিল, এবং সেখানে কিন্তু রাজনৈতিক নেতারা বলছেন, কিন্তু আমি স্পষ্টই বলি যে জিয়াউর রহমান সাহেবের ইনভলভমেন্টটা সেই সমস্ত এক ধরনের ইনভলভমেন্ট, সেই সমস্ত ডকুমেন্টে স্পষ্ট। আরো অনেক ইনভলভমেন্ট রয়েছে। এটি কিন্তু শুধুমাত্র একটা সো কল্ড মানে সামরিক সামরিক বাহিনী কিছু লোক হত্যাকাণ্ড করে, এটা একটি গভীর ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের পেছনে অনেক রাজনৈতিক নেতারা রয়েছেন। এই ষড়যন্ত্রের পেছনে দেশি বিদেশি চক্র রয়েছে। এটি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, সেটিকে উল্টে দিয়ে আরেকটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চেতনাকে এস্টাবলিশ করার একটি ষড়যন্ত্র হয়েছে। আপনি যদি সেটা লক্ষ্য করেন যে খন্দকার মোশতাকের পরে জিয়াউর রহমান যে এলেন, তিনি কাদেরকে কাছে টেনে নিয়েছেন? মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বঙ্গবন্ধুর কিলারদের বিভিন্ন জায়গায় আপনার তিনি পুনর্বাসিত করেছেন, সুবিধা দিয়েছেন। তো এইটা স্যার একটু আগেই বলছিলেন, গোলাম রহমান স্যার, যে ডকুমেন্ট তো ডিক্লাসিফাইড হয়ে যায়, এবং অনেক কিছু বঙ্গবন্ধু হত্যা মামলার যে তদন্ত যখন শুরু হয়, তখন কিন্তু এই মামলায় কিন্তু তখন যারা হত্যা করেছে, তখন ওই ঘটনায় থানায় কিন্তু একটি জিডি পর্যন্ত হয় না। অর্থাৎ প্রক্রিয়াটি ছিল যে পুরো ডকুমেন্টকেও ধ্বংস করে দাও। ইন্ডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে শুধুমাত্র বিচার প্রক্রিয়া বন্ধ নয়, পুরো হত্যাকাণ্ডের ডকুমেন্টকে বন্ধ করে দাও। কিন্তু ডকুমেন্ট তো কোথাও না কোথাও থাকে, এই ডকুমেন্ট কিন্তু উদ্ধার করা হয়েছে, এই ডকুমেন্ট কিন্তু সেনা সদর দপ্তর থেকে নিয়ে আসা হয়েছে, আছে, এগুলো রয়েছে। সুতরাং এখন সমস্ত ডকুমেন্ট, প্রথম আমার দাবি এগুলো প্রকাশ করা হয়, প্রকাশ করে, এবং উনি বলেছেন, ওই যে কাহার খান সাহেব বলেছেন যে আইনে কোনো সমস্যা নেই, যারা শাস্তি পেয়েছে, যাদের মৃত্যুদণ্ড হয়েছে, সে তো একটা গ্রুপ গেল, কিন্তু নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়ার সময় এসছে। সেটি দুইটা প্রক্রিয়ায় তিনি বলেছেন। একটা হচ্ছে প্রথমত এই ডকুমেন্ট গুলো এনে কারা কারা জড়িত সেগুলো আসলে প্রকাশ করা দরকার। এই ডকুমেন্ট প্রকাশ না হোক করলে যেটা হবে যে অনেকেই কিন্তু এখন মহান হয়ে গেছেন, এবং বঙ্গবন্ধুর চারপাশে যে মোস্তাক মনোরঞ্জনরা ছিল, সেই মোস্তাক মনোরঞ্জনদের ভূতরা এখন যে আবার শেখ হাসিনা সরকারের চারপাশে নাই, তা কিন্তু আমরা বলতে পারি না। সুতরাং অনেকেই কিন্তু আবার ভূত হিসেবে, অনেকেই কিন্তু চেহারা পাল্টে, খোলস পাল্টে আবার ভিড় করছে। সুতরাং এখন তো আসলে মানে স্বাধীনতার সপক্ষের সরকার ক্ষমতায়, সেটি তো আরো খুব বেশি করে সম্ভব, এবং প্রত্যাশা মানুষের থাকতেই পারে খুব স্বাভাবিকভাবে। সেটি তো বেশি করে সম্ভব, এই জন্যই তো আমাদের প্রত্যাশা বেড়েছে যে একটি হতে পারে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন, তারা নির্ধারণ করবে এর নেপথ্যে কোন কোন শক্তি, কোন কোন ব্যক্তি এরা জড়িত। আরেকটি হচ্ছে আইনগত প্রক্রিয়া, সেকেন্ড ফেজে, একটা তো চলে গেছে, সেকেন্ড ফেজে আগানোর জন্য আইনগত প্রক্রিয়া কি নেওয়া যায়। আমি একটি কথা বলে রাখি, দুইজন শ্রদ্ধেয় স্যার রয়েছেন, যে ফৌজদারি মামলা কখনো তামাদি হয় না, হত্যা মামলা কখনো তামাদি হয় না। ওরা ভেবেছিল যে ইন্ডেমনিটি অধ্যাদেশ আছে, এটা বাতিল হবে কি হবে না, আর হত্যাকাণ্ড ৭৫ সালের বিচার হবে কি হবে না, কিন্তু ওরা তো আইনের সেই জায়গাটি তখনও বুঝতে পারেনি যে ইতিহাসের শখ, ইতিহাসের যে নানা ষড়যন্ত্রের কারীরা, তারা কিন্তু উল্টে যায়, পাল্টে যায়। তাই কিন্তু হয়েছে ১০০ বছর পর, ৫০০ বছর পর কিন্তু ফৌজদারি ঘটনার অপরাধের বিচার হয়। সুতরাং সেকেন্ড ফেজ শুরু করার সময় এসছে, এবং এটা যদি না করা যায়, আবার কিন্তু তার ডালপালা আশ্রয় নিয়ে চারপাশে ঢুকে যাবে। এবং আমরা যারা রয়েছি, আমরা তো জানতে চাই, পুরোটা জানানো, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, কোন শক্তি আরো পেছনে রয়েছে, প্রকাশ্য শক্তিকে দেখেছি, সবগুলো প্রকাশ করা উচিত। আমি আরেকটু কথা বলতে শেষ করি, স্তুতিবাদ কিন্তু শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধুর চারপাশে কিন্তু মোস্তাক মনোরঞ্জনরা ছিলেন, এটা খেয়াল রাখতে হবে। এই স্তুতিবাদ সম্পর্কেও কিন্তু বর্তমান সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি তার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, পুরো পরিবারকে হারিয়েছেন, ছোট ভাই শেখ রাসেলকে হারিয়েছেন, তার সতর্ক থাকতে হবে, কারণ সুবিধাভোগীরা সবসময় কিন্তু নানা কৌশল আছে। নিশ্চয়ই সে বিষয়ে সতর্ক থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা একটু যেতে চাই আবারও অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আমরা একটু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নিয়ে একটু কথা বলতে চাই। তার হত্যাকাণ্ডের পরে পেছনের পথে হেঁটেছে বাংলাদেশ, এবং নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আসলে গণতান্ত্রিক পথ বাংলাদেশের এ পর্যন্ত আসা। হত্যাকাণ্ডের পরে ৪৫ বছর পার হলো, হ্যাঁ, সেই জায়গায় স্বপ্নের সোনার বাংলা কতটা বাস্তবায়িত হলো আর কতটা হওয়ার পথে আছে মনে করেন? আচ্ছা, প্রথমে সোনার বাংলা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের অত্যন্ত মেধাবী সম্পাদক আনোয়ার রশিদ যে কথাটা বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বা তার সাথে সংশ্লিষ্ট অপরাধী খুনিদের যদি আমরা এখন বিচার করি, তাহলে কিন্তু ওই বঙ্গবন্ধু কিন্তু আর ফেরত আসবে না। কিন্তু কেন এটা আমাদের করতে হবে?
সেটা একটা আবশ্যকীয় দিকটা হচ্ছে যে এই যে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এরা কিন্তু কেবল 75-এই এটা আরেকবার যখন ঘটনাটা ঘটালো, এইটা পরবর্তী পর্যায়ে যখন দেখলো যে না এই রক্তের বীজ রয়ে গেছে, কারণ সপরিবারে বঙ্গবন্ধুর পরিবারের সব সকল সদস্যকে হত্যা করার পরেও শেখ হাসিনা শেখ রেহানা যখন বেঁচে গেল, তখন কিন্তু এরপরেও তারা থেমে থাকলো না। আমি তো মনে করি যে এই পুরা চক্রান্তকারী ষড়যন্ত্রকারী যারা, তারা এই যে 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা পর্যন্ত এই সবগুলো ঘটনা কিন্তু একই সাথে মানে সূত্রবদ্ধ, যার কারণে এখন আরো বেশি সতর্ক হতে হবে। কারণ ওই সময় পুরো বিশ্বটা দুইটা ভাগে বিভক্ত ছিল, সোভিয়েত বলয়, আমেরিকান বলয়, কিন্তু এখন কিন্তু আরো জটিল পরিস্থিতি। আমরা যদি একেবারে বঙ্গবন্ধুর জন্ম এবং বঙ্গবন্ধুকে যে হত্যা করা হলো, পুরো ঘটনা হচ্ছে 20 শতাব্দীর ঘটনা। আমরা কিন্তু 21 শতাব্দীতে আসছি। 21 শতাব্দীর যে আন্তর্জাতিক রাজনীতি, এটার মধ্যে বিশেষ করে এখন এশিয়ান কনটেক্সটে যে গোলাটে একটা পরিস্থিতি, কারণ মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ধনী দেশগুলো তারা শুধু আমাদেরকে কর্মসংস্থানের মধ্যে শুধু ডলার দিচ্ছে তা না, এই ডলারের সাথে সাথে কিন্তু তাদের যে মরু সংস্কৃতি যেটা, এটাও এক্সপোর্ট করছে বিভিন্ন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের মাধ্যমে। আর একটা হচ্ছে ভারত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, মুক্তিযুদ্ধের মহান সহায়তাকারী দেশ, কিন্তু ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতি, এখন ভারতের রাজনীতিতে যে ধর্মান্ধতা অথবা যেটাকে বলে একটি মৌলবাদী সংস্কৃতি ভারতে ডেভেলপ করছে, সেটা কিন্তু আশেপাশের দেশগুলোতে মৌলবাদী শক্তির উত্থানের জন্য একটা প্রেরণা হিসেবে কাজ করে। কারণ ভারত যদি রাম রাজত্ব হয়, ভারত যদি হিন্দু রাজত্ব হয়, তাহলে পাকিস্তান অথবা বাংলাদেশ কেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে না? ওটার জন্য তখন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আমি একটু জানতে চাচ্ছিলাম যে যাদের বিচারের দাবি উঠে আসছে, আমি যেটি বলছিলাম যে দীর্ঘদিনের দাবি, সেটি করা কতটা সহজ বা কঠিন, আপনি যে বর্তমান বাস্তবতা বলছেন? কেন এটা বেশি জরুরি হয়ে পড়ছে আমি সেটা বলছি। আপনি আরেকটা হচ্ছে চীন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এবং চীনের পুঁজি আমাদের লাগবে, কিন্তু চীন এবং ভারতের মধ্যে যে দ্বান্দ্বিক অবস্থা, এই সবকিছু মিলে আন্তর্জাতিক ভাবে 1975 সালে যে টানাপোড়েনটা ছিল আন্তর্জাতিক রাজনীতিতে, সেই ধরনের একটা টানাপোড়েন, একটা এই ধরনের একটা পরস্পর বিরোধী অবস্থা কিন্তু এখন আবার তৈরি হয়ে গেছে। যার কারণে আরো ঠিকই বললো, একটা হচ্ছে অভ্যন্তরীণ ভাবে কিছু চাটুকার বা মোস্তাক মনোরঞ্জনের মতো লোকরা জননেত্রী শেখ হাসিনার আশেপাশে আছে অথবা থাকতে পারে। আর আরেকটা হচ্ছে আন্তর্জাতিক যে গোলাটে একটা পরিবেশ, কিন্তু এটা কোনো অবস্থাতে 75 সালে পরিবেশের চেয়ে বেশি উন্নত না। যার কারণে আমাদেরকে এই শত্রুগুলোকে চিহ্নিত করতে হবে এবং তারা কাদের মদত পাচ্ছে কোথায়। কারণ আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সময়ও কিন্তু এই ডালিম রশিদরা ঢাকায় এসেছিল, অর্থাৎ এগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা না, একটার সাথে একটা পরস্পর লিঙ্ক। যার কারণে এই বিচারটা যেটা শেষ হয়ে গেল, এটার যদি আপনি প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত এর মানে আলোকে কারা কারা অন্যান্য সহযোগী যারা ছিল তাদেরকে যদি চিহ্নিত করতে না পারেন এবং এরা কোথায় এখন আছে, তাহলে কিন্তু এখনো আমি মনে করি যে ওই শত্রুরা, পরাজিত শত্রুরা, 71-এর পরাজিত শত্রুরা অব্যাহত ভাবে এই ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই জন্যই এটা উন্নতি হওয়া খুব দরকার। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আসবো আবার আপনার কাছে। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আপনার কাছে আসতে চাই। গোলাম রহমান, একটা বিষয় চোখে পড়ে আসলে যখন গণমাধ্যম কর্মী হিসেবে রিপোর্ট করতে যাই, যে বঙ্গবন্ধুকে যে বিশালতা, বঙ্গবন্ধুকে আমরা আসলে কতটা ধারণ করতে পারি। রাজনীতিতে আমরা যেটা দেখি যে মানে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে যেভাবে বঙ্গবন্ধুর ছবি এবং মানে একেবারে পাতি নেতা থেকে শুরু করে, মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বিষয় বলছি, সেই জায়গাটাই মানে কেমন হওয়া উচিত আসলে বঙ্গবন্ধুকে স্মরণ করতে গিয়ে আমরা আসলে বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাচ্ছি? বিষয় হলে বঙ্গবন্ধু তো একটি পর্বত প্রমাণ, একটা মহানুভব মানুষ, তাকে তো খুব ছোট করে দেখার কোনো সুযোগ কোনোভাবেই নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা কেউ কেউ যদি মনে করে থাকেন যে তাকে নিয়ে একটা কোটারি পলিটিক্স করবেন কিংবা তাকে নিয়ে একটা দলের মধ্যে সীমাবদ্ধ করে ফেলবেন কিংবা কোনো কোনো ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলবেন, তাহলে এটা ভুল বলা হবে। কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু কিন্তু বাঙালি জাতির নেতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তাকে বিবেচনা করতে হবে। সুতরাং তিনি একটি শুধু জাতিকেই রিপ্রেজেন্ট করেন না, তিনি বিশ্বের একটি মানচিত্র উপহার দিয়েছেন। সুতরাং তাকে তার মতো করে ভাবতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে
যে আমরা কিন্তু সেটা করতে পারিনি এখনো। আমরা কিন্তু আপামর জনসাধারণ, বাংলাদেশের সকল মানুষ, সকল রাজনৈতিক দল বঙ্গবন্ধুকে সেইভাবে অনেকেই যে যে বিরোধী রাজনীতি করে অভ্যস্ত, তারা কিন্তু এটা গ্রহণ এইভাবে নিতে পারে নাই। এই জায়গায় তাদের সংকীর্ণতা। এখন বঙ্গবন্ধু তো সবার বঙ্গবন্ধু, আর ছোট সেই চাটুকারের দলের কথা যদি বলেন, যারা চাটুকারিতা করে, তারা তো ওই পোস্টারের মধ্যে নিজেদের ছবি দেয় বড় করে, তারপরে বঙ্গবন্ধুর ছবি দেয় নিজের স্বীকৃতি আদায় করার জন্য। সেটা তো আরেক ধরনের চাটুকারিতা রাজনীতি। সেটাখানে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। সে বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হওয়া উচিত কিনা? জাতির জনকের ছবি যেখানে সেখানে যে যেভাবে যে সাইজেরই হোক সে সেভাবেই কেন বা ছাপাতে পারবে বা এরকম বিলবোর্ডে দিতে পারবে? সেটি বিষয়টি গত 2 বছর কিন্তু যথেষ্টভাবে আলোচিত হয়েছে, এবং আমি তার মানে ফলশ্রুতিতে আমি এবছর সেটার পরিমাণগত দিক থেকে সেটাকে আমি অত্যন্ত কম চোখে পড়ছে, কিংবা সেইভাবে হয়তো দেখা যাচ্ছে না। গত বছর তো এটা, তার আগের বছর এটা অনেক ভয়াবহ আকার ধারণ করেছিল। রাস্তাঘাট, পথ, তোরণ, কিছু বাদ নেই, সব জায়গায় বঙ্গবন্ধুর সাথে এলাকার নেতার ছবি, ইউনিয়ন পরিষদের কমিশনারের ছবি, নেতা হইতে চায় তাদের ছবি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওটা হচ্ছে এক ধরনের খুচরা রাজনীতি, ওগুলি নিয়ে খুব বেশি বড় ভাবার বিষয় না। কিন্তু বড় বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে মানে স্বীকার না করে দেশে রাজনীতি করতে চায়, তারা বঙ্গবন্ধুকে স্বীকার না করে রাজনীতি করতে চায়, তাদের তো রাজনীতি করার অধিকারী থাকা উচিত না, আমার ব্যক্তিগত মতামত। কারণ বাংলাদেশে রাজনীতি করবে, গণতান্ত্রিক চর্চা করবে, বড় বড় কথা বলবে, অথচ বঙ্গবন্ধুকে স্বীকার করবে না, বঙ্গবন্ধুকে তার জন্মদিন, তার শহীদ দিবস, শোক দিবস পালন করবে না, মুক্তিযুদ্ধের বড় বড় দিনগুলোকে পালন করবে না। এটা তো কোনো রাজনীতি হতে পারেনি। তারা তো দেশপ্রেমিক রাজনীতির দল হিসেবে আমি মনেই করি না। সুতরাং মানুষকে এই জিনিসটাও বোঝানো দরকার। আমরা অতি ভাবাবেগে অনেক সময় চলি এবং অতি ইমোশনাল হয়ে যাই। অতি ইমোশনের জায়গা এখানে, মানে বস্তুগতভাবে আমরা একটু যেতে চাই হারুন রশিদ আপনার কাছে। হারুন রশিদ, যেটি আসলে 15ই আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একরকম জাতি বিভক্ত হয়েছে এবং এখন পর্যন্ত সেই বিভক্তি আছে। আমি একটু জানতে চাই যে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের যে গতি এগিয়ে যাওয়ার, ঐক্যবদ্ধ যে বাঙালি জাতি স্বাধীনতার সময়কার, আমি একটু জানতে চাই যে মানে কি হলে আসলে সেই ঐক্যবদ্ধ বাঙালি জাতি একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটি সুযোগ আছে কিনা আদৌ? ঐক্যের যে সুযোগটা আপনি বলছেন, আমারই বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যের কথা বলা হয়। আমি খুব নির্মোহ ভাবে কিছু কথা বলি, সেটা কারোর পছন্দ হোক বা না হোক। সেটা হলো যে বাংলাদেশে যে ঐক্যের কথা বলা হয়, সে ঐক্য বহুদূর। কারণ কয়েকটা জিনিস আপনি খেয়াল করবেন। বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে এবং সেই আদর্শে যারা ধারক, তাদের সাথে তো ঐক্য হয় না। যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নেয় এবং সেই চেতনাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের সঙ্গে আপনার কিসের ঐক্য? যারা 21শে আগস্টে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে, আপনি হত্যার পলিটিক্সটা দেখবেন যে পর্যায়ক্রমে কিন্তু হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু তার সৌভাগ্যক্রমে বেঁচে থাকা 2 কন্যা তাদেরকে নিঃশেষ করে দিতে চায়। এই যারা আদর্শিক, তাদের সাথে ঐক্যের কোনো প্রক্রিয়া হতে পারে না। ঐক্য কোথায় হতে পারতো সেটা আমি বলি। বাংলাদেশের রাজনীতিতে এখনো আনসেটেল কতগুলো ইস্যু রয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে তাদের মতো করে যারা পাকিস্তানি ভাবধারায় চলতে দেয়, এই বিষয়গুলো সেটেল হতে হবে। এই বিষয়গুলো যতদিন না সেটেল হবে, একটা মানুষ কি হত্যাকারীর সাথে, একটা রাজনৈতিক দল কি হত্যাকারীর সাথে ঐক্য করতে পারে? আপনি যদি ধরেন, তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে একটি গ্রুপ বঙ্গবন্ধুকে হত্যা করেছে ষড়যন্ত্র করে, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে একটি গ্রুপ 21শে আগস্টে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে এবং 22 জন নিহত হয়েছে। তো তারা যখন একটি চেতনা, মানে মুক্তিযুদ্ধের চেতনার যারা রাজনীতি করেন, বঙ্গবন্ধুর যে চেতনা ছড়িয়ে দিয়ে গেছেন, সেই চেতনার যারা, তাদেরকে যখন ধ্বংস করে দিতে চায়, সেখানে ঐক্যের এই মোহনীয় কথা যারা বলেন, তারা সত্যকে থাকতে চান। আমি মনে করি ঐক্যের একটি প্রক্রিয়া আছে। বাংলাদেশের যে রাজনীতি, পলিটিক্স, মুক্তিযুদ্ধের চেতনাকে পুরোপুরি স্টাবলিশ করতে হবে। যারা ষড়যন্ত্রকারী, যারা হত্যার রাজনীতি করে, যারা স্বাধীনতা বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে চক্রান্ত করে, তাদের ব্যাপারে সুনির্দিষ্ট অবস্থান তৈরি করতে হবে। যারা স্বাধীনতার বিরোধিতা করলো, তারা এই বাংলাদেশে রাজনৈতিক দল গঠন করলো, নির্বাচনে গেল, পতাকা উড়ালো,
এটা কিভাবে সম্ভব? দুনিয়ায় কোথাও হয়েছে? এটা হতে পারে? সুতরাং এগুলো যখন পর্যায়ক্রমে এগুলো শেষ হবে, এগুলো সমাধান করতে হবে, তাহলেই দেশ ঐক্যবদ্ধ হবে। আপনার কখনোই আপনার নেগেটিভ পজিটিভ এটা মিললে তো আগুন ধরবে, ঐক্য হবে কোথায়? আসবো আবার আপনার কাছে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমি গতবার আসছিলাম একটা প্রশ্ন নিয়ে, এইটুকু নিয়ে একটু কথা বলি। প্রথমে এই যে ঐক্যের কথাটা যেটা আসে, এটা খুবই পপুলার আলোচনা। বিভিন্ন সময় যখন নির্বাচন আসে বা দেশে যখন কোন রকমের সংকট আসে, কতগুলো লোক এরকম টকশোতে এসে একবার জাতির বিবেকের মতো কথা বলে যে সবাই ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমিও এই হারুন রশিদের সাথে একমত। আচ্ছা ঠিক আছে, বঙ্গবন্ধুর কথাটা বাদ দেন। বঙ্গবন্ধুর বিরোধিতা করেই তো এই রাজনৈতিক দলগুলো টিকে আছে। কারণ তাদের বঙ্গবন্ধুকে বিরোধিতা না করলে, গোলাম রহমান স্যার যেরকম বললেন যে বঙ্গবন্ধুর সবাই না, যা ওরা বঙ্গবন্ধুকে নেগেট করে, বঙ্গবন্ধুর আদর্শ নীতি সবকিছু বিরোধিতা করে তো রাজনীতি টিকে আছে। আর ওরা যদি বঙ্গবন্ধুকে সমর্থন করে তাহলে তাদের রাজনীতি থাকবে না। আপনি জয় বাংলার কথাটাই আসেন না কেন? আমি বলছি এই স্বাধীনতার আমাদের যুদ্ধটাই যে স্লোগানটাকে ধারণ করে হলো জয় বাংলা। এই সামরিক বাহিনীর যে পরিকল্পিত হত্যাকাণ্ডে যারা অংশগ্রহণ করেছিল, তারা একটা গ্রুপ তো আসলো 32 নম্বরে, একটা গেল শেখ মনির বাড়িতে, আরেকটা গেল সেনিয়া বাদশাহ বাড়িতে, আরেকটা গ্রুপ চলে আসলো রেডিও বাংলাদেশে। আসে কি করলো? এটা মুহূর্তের মধ্যে আমাদের রেডিও বাংলাদেশ ব্যর্থ রেডিও বাংলাদেশ হয়ে গেল। আর আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে স্লোগান জয় বাংলা, সেটা আবার ওই যে পাকিস্তান জিন্দাবাদে চলে গেল। আমি কথাটা বলছি এই জন্য যে এই ঐক্যটা যে আপনার যারা বলে, তারা কিন্তু ওই জায়গাটায় যাচ্ছে না যে এই ঐক্যটা কোনোদিনই হবে না। কারণ এটা একটা আদর্শিক ঐক্য এবং এইটা নিরন্তর সংগ্রাম করে যেতে হবে। কারণ যারা ওই আদর্শে বিশ্বাস করে, তারা মানে ফিলসফিক্যালি আসলে ওই আদর্শটাকে ধারণ করে। জি, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আমি একটু একটা বিষয় গতবার যে প্রশ্ন নিয়ে এসেছিলাম সেই প্রশ্ন নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই। বর্তমান বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, মানে তফাৎ কতটা দেখেন বা কতটা আমরা এগোতে পারলাম সেই পথে? শোষণ বৈষম্যহীন জাতি হিসেবে আমরা কতটা এগোতে পারলাম মনে হয়? আমরা যদি অগ্রগতির কথা বলি, স্বপ্নের সোনার বাংলা একটা তো ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। অবশ্যই আমি মনে করি আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে আমাদের আর্থসামাজিক যে অবস্থা ছিল, আমাদের যে ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, নিরক্ষরতা, পুষ্টিহীনতা, এইগুলো যদি আপনি আজকেও দেখা গেছে যে 47 সালে পরে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের যে কম্পারেটিভ যে স্টাডি আছে, সেটা বোধহয় আজকে একটা পত্রিকাতেও আসছে। অনেকগুলোতেই পাকিস্তান তো প্রায় সব ক্ষেত্রেই আমরা এগিয়ে আছি, কিন্তু ভারতের চেয়েও আমরা এগিয়ে আসছি। কিন্তু একটা সমস্যার কথা আমাদের বলতেই হবে, বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা, এটা কেবলমাত্র ডলারে ধনী হওয়ার সোনার বাংলা ছিল না। সেটা ছিল সাম্যের একটা বাংলাদেশ, মিলেমিশে বাংলাদেশ। অর্থাৎ ধনী দরিদ্রের যে বৈষম্য দূর হওয়ার যে ব্যাপারটা জাতীয় স্বপ্ন ছিল, সেইটার থেকে কিন্তু আমরা খুব বেশি অর্জন করতে পারিনি। আমাদের এই জায়গাটায় কাজ করতে হবে, কারণ আমাদের বৈষম্য যেটা, এটা এখনো রয়ে গেছে। আর দুর্নীতিমুক্ত সমাজ, একটা আলোকিত সমাজ, সেইগুলোর জন্য আমাদের আরো অনেক কাজ করতে হবে যদি সত্যি আমরা জাতির জন্য একটা স্বপ্নের সোনার বাংলা কায়েম করতে চাই। জি, অধ্যাপক ডক্টর গোলাম রহমান, এই জায়গায় একটু জানতে চাই, একই সঙ্গে একটু জানতে চাই যশোরের যে শিশু উন্নয়ন কেন্দ্রের যে ঘটনা ঘটেছে এবং শেষমেশ যেটি বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে, যে কর্মীরা বৈঠক করে কিশোরদের পেটানোর সিদ্ধান্ত নেন এবং প্রথমে যেটি বলা হয়েছিল সংঘর্ষে 3 জন মারা গেছে, পরবর্তীতে আসলে বেরিয়ে আসছে যে পিটিএ হত্যা করা হয়েছে। আমি খুব ভালো ওয়াকিবহাল না, আমি দেখেছি নিউজ, কিন্তু এটা সম্পর্কে আমি ঠিক না, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এভাবে হত্যাকাণ্ড হতে পারে কিনা? না, বিষয়টা হচ্ছে যে পিটিএ মেরে ফেললো, গণ হামলায় মারা গেল, এরকম এগুলো তো এক ধরনের মব অ্যাটাক কিংবা এক ধরনের পরিকল্পিত হত্যা। কিন্তু এটা বিচারিক বিশ্লেষণ হবে, বৈচারিক কার্যক্রমে এটা যা বেরিয়ে আসবে তাই হবে। এখানে কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, কিংবা কেউ তো খাতির করার সুযোগ নাই। এই সাহসগুলো আসলে কিভাবে পায় মানুষ, এই সাহস? না, এক ধরনের আইনকে, এটা তো আমাদের এক ধরনের সংস্কৃতি। আমরা মনে করি যে দেশে এক ধরনের স্বজন প্রীতিরও এক ধরনের আইনের শাসনের স্বজন প্রীতিও আছে। কারণ আমরা অনেক কিছুই সাংবাদিকরা দেখি না, চোখ মেলে দেখি না, কিন্তু যখন ঘটনা ঘটে যায় কিংবা দুর্ঘটনা ঘটে যায়,
তখন সবাই হই হই করে অনেক কাণ্ড কারখানা বেরিয়ে যায়। যদি খুব আমরা দুটো উদাহরণ দেই, কেসিনোর উদাহরণ কিংবা মোহাম্মদ শাহেদের উদাহরণ। সাংবাদিকরা কতটা এখানে কাজ করেছে, কিন্তু ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এগুলো আবার তৎপর হয়ে এগুলো উদ্ঘাটন করেছে। তাহলে এই যে অনেক বিষয়গুলো যে আইনগতভাবে উদ্ঘাটন করা যায়, সেখানে সাংবাদিকরা ততখানি সফলভাবে তাদের কার্যকলাপ করতে পারছে না, এটা আমার মনে হয়। এখানে কিন্তু তাদেরও অনেক ব্যাপকভাবে কাজ করার সুযোগ আছে। সুতরাং কেউ কেউ এই আইনের জায়গাটাকে শৈথিল্যের সাথে দেখেন, কিংবা অর্থকরী কিংবা কোনোভাবে ম্যানেজ করার একটা ব্যাপার আছে, এরকম একটা অবস্থা বোধহয় দৃশ্যমান। কারণ হচ্ছে যে এগুলো এক ধরনের দুর্নীতি, এবং এই দুর্নীতিকে আশ্রয় করে এই কাজগুলো হয়ে থাকে। সেই জন্যে যে ওই সমস্ত সেক্টরগুলিতে যদি দুর্নীতিকে সিরিয়াসলি অ্যাড্রেস না করা যায়, তাহলে কিন্তু বিষয়টা সমাধান হবে না, সুরা হবে না। আমার মনে হয় তিনটা জায়গা যেখানে খুব বেশি এখন এই অপব্যবহার গুলো হচ্ছে। একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে চিকিৎসা, আর একটা হচ্ছে এই সমাজ কল্যাণ। আজকে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে সমাজ কল্যাণ। হ্যাঁ, সমাজ কল্যাণ দপ্তরের একটা দেখেন না কি পরিমাণ দুর্নীতি আছে। শিক্ষা ক্ষেত্রে দেখেন অনেক প্রচুর দুর্নীতি পাবেন। তারপরে আপনার বিচারিক ক্ষেত্রে দেখেন, পুলিশের ক্ষেত্রে দেখেন, সব জায়গায় আপনি দুর্নীতি কম বেশি পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে খুব বেশি কাজ হচ্ছে না, খুব লিমিটেড কাজ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় এটা যদি পুরোপুরি সাকসেসফুল করতে হয়, তাহলে সবাইকে অনেক বেশি মানে এই রিলিভেন্ট যারা অর্গানাইজেশন, তাদেরকে অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি ডেডিকেটেডলি কাজ করতে হবে, এবং অনেক বেশি সেন্ট্রালি ফোকাসড হয়ে কাজ করতে হবে, যেন তারা এই কাজেই ব্যস্ত থাকেন। সুতরাং এর জন্য লোক বল বাড়াইতে হবে, ম্যান পাওয়ার বাড়াইতে হবে, নইলে এই কাজগুলি হবে না। আপনি এখন স্বাস্থ্য সেক্টরের কথা বলছেন, আপনি যে কোনো অন্য সেক্টরে হাত দেন, আমার ধারণা একই রকম আপনি দুর্নীতি পাবেন না। আমি যেটা বলছিলাম স্যার, এটা তো সমাজ কল্যাণ দপ্তর, স্বাস্থ্য, অর্থাৎ যেগুলো একেবারে জনসেবার সাথে সরাসরি সম্পৃক্ত যে বিষয়গুলো, সেখানে যে নিয়োগগুলো হয়, সেই নিয়োগের মধ্যে এটাকে যদি কেউ একবারে চাকরি হিসেবে নিয়ে নেয়, প্রফেশন হিসেবে, মানে এটা হলো আমার একটা অর্থ রোজগারের একটা ক্ষেত্র, তাইলে কিন্তু সর্বনাশটা হয়। যারা এরকম শিশু সনদ বা যেখানে শিশু সংশোধন কেন্দ্র, সেখানে যদি মানবিক মূল্যবোধ সম্পন্ন অথবা এই কাজে বিশেষত্ব জ্ঞান সম্পন্ন লোক না থাকে, তাইলে যা হওয়ার তাই হয়। আমাদের এখানে এখনো এই যে সমাজ কল্যাণ একটা বিষয় পড়ানো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এই সমাজ কল্যাণ যে দপ্তরটা আছে বা সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় আছে, সেখানে কিন্তু সমাজ কল্যাণের লোকদেরকে চাকরি খুব কমই দেওয়া হয়। আমি জানি না, এখানে এটা একটা কিন্তু পেশা, সমাজ এই শিশুদেরকে বা দুস্থদেরকে বা নির্যাতিতদেরকে যে সাপোর্ট দেওয়া, সেটা সেই সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণের দরকার হয়। এই লোকগুলো আমার নিশ্চিত যারা কেউ ওই প্রশিক্ষণ প্রাপ্ত লোক না, আর এই শিশুদেরকে হ্যান্ডেল করতে না পারা অথবা অন্য কোনো কিছু দামাচাপা, দুর্নীতি দামাচাপা কিছু একটা করতে গিয়ে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হারুন রশিদ। আপনার কাছে একটু আসতে চাই। হারুন রশিদ, আমি জানতে চাই যে মানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সেই জায়গাটাই আমরা কত দূর এগোতে পারলাম? শোষণ বৈষম্যহীন জাতি হিসেবে এক, সবাই বিচার পাবে, সবার অধিকার সমান থাকবে, সেই দিকে কত দূর আমরা এগোতে পারলাম? আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ডাক্তার জাফরুল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের যে ট্রাস্টি, তিনি বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এখন হচ্ছে, সেটি বন্ধ না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব না। একটু আপনার নজর কোন দিকে একটু জানতে চাই, যদি সত্যিকার অর্থে সোনার বাংলা গড়তে হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা তো গড়তেই হবে, এবং আপনি খেয়াল করবেন যে আমাদের সময়টা কিন্তু এখন শেষ হয়ে যায়নি। কারণ ৭৫-এর ১৫ই আগস্ট থেকে শুরু করে দীর্ঘ সময় দেশ কিন্তু সামরিক শাসনে ছিল। আপনি খেয়াল করবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ কিন্তু এগোয়নি। এখন এই সোনার বাংলা তো আমি যদি বলি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করা হয়েছে, তো সেটি তো ঠিক হবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা একটি আদর্শিক চিন্তা, একটি ভিশনারি একটি বিষয়, এটি হচ্ছে আমাদের টার্গেট। সেই টার্গেট কোন জায়গায় ঘাটতি এখনকার বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, সে জায়গায় কোন জায়গায় ঘাটতি দেখেন সেই স্বপ্ন পূরণে? আমি যদি একটি এই বিষয়ে বলি যে ইকোনমিক ডেভেলপমেন্ট যদি বলেন, মাথাপিছু আয় যদি বলেন, শিক্ষা, চিকিৎসা, সেই জায়গাগুলো আমি মনে করি একটি ভালো পর্যায়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু আইনের শাসনের জায়গাটি আমাদের আরো গুরুত্ব দিতে হবে, সেই জায়গাতে আমি মনে করি। এবং যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যে প্রশ্ন উঠেছে,
সেটি আসলে এখন কিন্তু দেখার সময় এসছে যে আসলে কতগুলো আমি মনে করি যে আত্মরক্ষার্থে গুলি করা হয়েছে আর কতগুলো টার্গেটেড বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি মনে করি এই ব্যাপারে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার সময় আছে, কারণ আইনের শাসন যদি সত্যিকার অর্থে আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এটা হচ্ছে মূল জায়গা। আপনি আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে সামাজিক ন্যায় বিচার হবে। আমি সেই বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছি। আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা দেখছেন সেটা হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে এবং দুর্নীতি মুক্ত একটি দেশ গঠন হবে। সেটিতেই এখন জোর দেওয়া সবচেয়ে বেশি উচিত। এবং আইনের শাসন প্রতিষ্ঠা হলে সব মানুষ, দেশের প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে, কেউ বিচার থেকে বঞ্চিত হবে না এবং কাউকে অন্যায়ের মুখোমুখি হতে হবে না, কাউকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মুখোমুখি হতে হবে না। আর যদি হয়ে যায় তিনি ন্যায় বিচার পাবেন। ন্যায় রাষ্ট্র, ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমাদের এখানে আসবে এবং আসবেই একদিন, আমি এটা বিশ্বাস করি। সেই জায়গায় এখন বাধা কি দেখেন? এই যে আপনি বলছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া এখন পর্যন্ত পুরোপুরি, সেই জায়গায় এখন বাধা কোথায় দেখেন? মূল বাধা কোথায়? কারণ এখন আমরা বিচারহীনতা সংস্কৃতির কথা শুনি, সেই জায়গাটাই একটু আপনি ঠিক আছে, বাধা কোথায় আপনি যদি এভাবে বলেন, বিচারহীনতার সংস্কৃতি যদি আপনি এরকম বলেন তাহলে এই বিচারহীনতার সংস্কৃতির যে জায়গাটি সেটি কিন্তু এভাবে ঢালাও ভাবে আমি বলবো না। বিচার পাচ্ছে না, আবার কোথাও বিচার হচ্ছে। দুই একটা জিনিস আমি খুব উদাহরণ দিয়ে বলি যে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠার জায়গাগুলোতে সবখানে সোচ্চার ভূমিকা রাখতে হয়, সেখানে নাগরিকদের একটি ভূমিকা আছে। আপনি দেখেন মেজর সিনহার ব্যাপারে কিন্তু রাষ্ট্র উদ্যোগ নিয়েছে, সেখানে কিন্তু তদন্ত হচ্ছে। আমরা আরো করে কয়েকটা বড় বড় ঘটনা দেখছি। এটিকে সার্বিক জায়গায় নিয়ে যেতে হবে, মানে শুধুমাত্র সিনহার ব্যাপারে হবে, অন্যের ব্যাপারে হবে না। সেই যে আইনের শাসনের জায়গাটি, সেই জায়গাটি সার্বিক করতে হবে। চেষ্টা যে নেই, আপনি খেয়াল করেন আমাদের কিন্তু বিচার ব্যবস্থা একটা ডিজিটালাইজেশনের চেষ্টা হয়েছে, বিচার ব্যবস্থায় একটি পজিটিভ বিষয় আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটি যে হচ্ছে এটা আমি কিন্তু বলবো না। আমাদের হচ্ছে ওই জায়গাটাই যেতে হবে। আপনি যদি বলেন আজকে আমরা অতীত হয়ে গেছি তাহলে আমরা যাবো কোথায়? আসলে বিষয়টা হচ্ছে হতে পারে যে অগ্রগতি। আমরা আসবো আপনার কাছে। আমরা একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, এই জায়গায় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিচার ব্যবস্থা এক, আর দুই নম্বর হচ্ছে যে সবার জন্য সমান অধিকার, সেই জায়গাটাই বা কতটা বাস্তবায়ন করা গেল, সবাই সমান অধিকার পাবে? না, আমি যে কথাটা বলতে চাই, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। আধুনিক বিশ্বে, গণতান্ত্রিক বিশ্বে এটা একেবারেই সহনীয় একটা বিষয় না। কিন্তু এইটা আমরা যেভাবে আলোচনা করছি বা মিডিয়াতে যেভাবে আমরা সবাই দেখছি, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু বিচারিত হত্যার ক্ষেত্রে কিন্তু সবাই একরকম না। আপনি শুনে আশ্চর্য হবেন, সোসাইটিতে এমন একটা অবস্থা তৈরি হয় যখন এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকেও মানুষ সমর্থন করে। কারণ যখন দেখা যায় দিনের পর দিন বিচারহীনতা, দিনের পর দিন মানুষের যখন বিচার পাচ্ছে না, তখন কিন্তু একটা সন্ত্রাসী যখন সমস্ত জনপদকে তছনছ করে দিচ্ছে কিন্তু তার কোনো শুরু হচ্ছে না, তখন ওই সন্ত্রাসী যখন পুলিশের গুলিতে নিহত হয় বিচার বহির্ভূত ভাবে, তখন কিন্তু ওই এলাকায় মিষ্টি বিতরণ করা, মিলাদ করার থেকে উৎসব আয়োজন কিন্তু আমরা না কিন্তু আমি স্যারের সাথে একটু বলতে চাই, এটাই হচ্ছে সমস্যা। সমস্যাটা হচ্ছে যখন বিচারের সমস্যা হয়, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, এই যে আপনি ওয়েলকাম করেন, কিন্তু এটি আইনের শাসন হতে পারে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে যশোরের যে ঘটনা, পিটিএ মেরে ফেললো এবং সেই জায়গায় যেভাবে মেরে ফেলেছে, তাদেরকে 2 হাত জানালার গ্রিলের মধ্যে আটকে, পা বেঁধে, মুখে গামছা গুজে, রড এবং ক্রিকেটের স্টাম্প দিয়ে পেটানো হয়, 3 কিশোর মারা যায়। মানে এটাকে আসলে কি বলবেন? মানে এই সাহস, আমি জিজ্ঞেস করেছিলাম ডক্টর গোলাম রহমান স্যারকে এই বিষয়ে জানতে চাই যে এই সাহসগুলো আসলে কোত্থেকে আসে, এর পেছনের কারণগুলো কি আসলে, সেই জায়গায় কোনো কাজ করার দেখেন কিনা? অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমি বলি, এটা অনেক সময় এরকম হয়, এটা কেন হলো এটা তো অবশ্যই তদন্ত হবে। অনেক সময় ট্রান্সফার্ড অ্যাগ্রেশন হয়, যে যেই লোকগুলা এই সমাজ কল্যাণ দপ্তরের যে লোকগুলা ওখানে কাজ করে, এমন কোন ঘটনা কি ছিল যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমন কিছু তাদের উপর অন্যায় অবিচার করছে যেটা তারা ডিফ্রাইড এবং তারা কোনো প্রতিকার না পেয়ে দুর্বলের উপর পড়ছে কিনা, এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে।
জি, আমরা একেবারেই শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে অধ্যাপক ডক্টর গোলাম রহমান, হারুন রশিদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে নিউজ 24-এর এই নিউজ রুম সংলাপে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, নিশ্চয়ই স্বপ্নের সোনার বাংলা খুব বেশি দূর নয়, যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন জাতির জনক, আমরা আশা করতে চাই খুব দ্রুত বর্তমান সরকারের হাত ধরে সেই পথে যাওয়া যাবে বাংলাদেশের। এই ছিল মোটামুটি নিউজ রুম সংলাপ। দেখাবে নিশ্চয়ই আগামীকাল একই সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24-এর সঙ্গে থাকবেন।